করে হৃদয়ের প্রান্তরে, কত মুখ মুছে যায় নীরবে চুপ করে, কত মুখ ধীর করে হৃদয়ের প্রান্তরে, কত মুখ মুছে যায় নীরবে চুপ করে। সময়ের স্রোত ছুঁয়ে কত কিছু যায় ধুয়ে, তবুও রঙিন ফানুষ। আকাশের নিচে মানুষ, আকাশের নিচে মানুষ, আকাশের নিচে মানুষ। জীবনে খুব কাছে লাল নীল গল্প আছে, কত গল্প ভুল করে লেখা হয় অন্তরে। সময়ের স্রোত ছুঁয়ে কত কিছু যায় ধুয়ে, তবুও রঙিন ফানুষ। আকাশের নিচে মানুষ, আকাশের নিচে মানুষ, আকাশের নিচে মানুষ। সানিয়া সাহেবকে ফোন করে কি একটু শেয়ার হবো নওশিন তার সাথে আছে কিনা? তার দরকার নেই, তাতে বরং চলো সরাসরি গিয়ে চমকে দিই। শ্রেয়া ম্যাডাম কোথায়? ও একটু বাসে আছে, অসুস্থ। Are you sure? Yes. Is there any doubt? আপনার ওই ঢাকার বাইরে যাওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে এখন যেখানে ইচ্ছা যাইতে পারেন। হঠাৎ এই দয়া? না, ওই রহস্যের সমাধান তো প্রায় করে ফেলছি। কি? সানিয়া সাহেব আমাকে বললো যে শ্রেয়া ম্যাডাম নাকি অসুস্থ, বাসায় রেস্ট নিচ্ছে, অথচ আমরা তো তাকে গাজীপুরে দেখলাম। কিন্তু ভদ্রলোক আমাকে মিথ্যা কথা কেন বলবেন? অ্যাকচুয়ালি চৌধুরী গ্রুপ থেকে আমরা একটা বিউটি সোপ বের করছি, 2 মাসের মধ্যে বাজারে যাবে। আর নওশিন ওটার ব্র্যান্ড মডেল হিসেবে কাজ করবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারেন। ভালো ভালো ভালো। মেয়েটা মডেলিং এ অনেক শাইন করবো। চেহারা জবি ভালো, মাথায় বুদ্ধি টুদ্ধি একটু কম, এই যা। অবশ্য মডেল হইতে গেলে তো অনেক বুদ্ধি শুদ্ধি থাকার দরকার নাই, ওই চেহারা, হ্যাঁ, আর একটু সুন্দর করে হাসতে পারলে হইলো। হবে হবে, ওর হবে। ও আছে, দেখা করবেন ওর সঙ্গে? না, দেখা করবো না, দেখা করলে ভয় পাবে। পুলিশ হওয়ারই এক বিপদ। আমি দেখা করলে ভাববে কোনো ঝামেলা পাকাতে এসেছি। আমার ভয়ে সব শহর সাইরা পালাই আসছে, পালাই থাক। দরকার হইলে আমি খুঁজে নিতে পারবো। আসি। ওকে, see you again. চল।
আচ্ছা, তোমার একটা ফ্রেন্ড আছে না, নসীন নাম? ও আমাদের এজেন্সি একটা কাজ করছে। ইনফ্যাক্ট একটা বিউটি সুপার ব্র্যান্ড মডেল। ও মডেলিং এর কি জানে? হাসছো যে? সানিয়া হাতে কলমে ঠিকই শিখে নিতে পারবে। শেখাতে পারলে তো ভালো। আচ্ছা, নওশিনের মেন্টাল স্ট্রেংথ কেমন বলো তো? কেন? না মানে আমি জানতে চাইছিলাম যে কতটুকু মেন্টালি প্রেশার নিতে পারে, চাপ নিতে পারে, কতটুকু হ্যান্ডেল করতে পারে। কিরকম? এই ধরো নিজের প্রতি নিজের প্রচন্ড ঘৃণা হবে, আবার সেই ঘৃণাটুকু নিয়ে নিজেকে ভালোবেসে সারা জীবন বেঁচে থাকতে পারবে। এক্সকিউজ মি, তুমি কি বাংলায় কথা বলছো না হিব্রু ভাষায় কথা বলছো? তোমার কথা বোঝার জন্য তো আমার একজন ইন্টারপ্রেটার অ্যাসাইন করতে হবে। ধরো একটা মেয়ে হাইলি অ্যাম্বিশিয়াস, জীবনে অনেক বড় হতে চায়, অনেক উপরে উঠতে চায়। এখন মেয়েটার উপরে ওঠার জন্য দুটো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে ধীরে 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 উপরে ওঠা, আরেকটা ওয়ে হচ্ছে লিফটে করে ধাই ধাই করে উপরে উঠে যাওয়া। এখন মেয়েটাকে ডিসাইড করতে হবে যে মেয়েটা সিঁড়ি অ্যাপ্লাই করবে না লিফট অ্যাপ্লাই করবে। ধরো সিঁড়ি অ্যাপ্লাই করে, তাহলে সে ধীরে ধীরে উঠবে কিন্তু ঠিকই উপরে উঠবে। এতে কি হবে জানো? এতে মেয়েটার মেন্টালি হ্যাপিনেস থাকবে, সে নিজেকে নিজে কখনো হেট করবে না, আর জীবনে কখনো নিচে নামবে না। আর যদি লিফটে করে উঠে যেতে চায় তাহলে? তাহলে আমার মতো অবস্থা হবে, একবার উপর উঠবো আবার নামবো, উপর উঠবো আবার নামবো। তুমি তো পারো নিজেকে শুধরে নিতে, পারো না? উপরে ওঠা একটা খারাপ দিক আছে জানো তো। যখন তুমি অনেক উপরে উঠে যাবে তখন মাটির কাছে, পৃথিবীর কাছে আগে যে মানুষগুলোকে খারাপ মনে করতে, ও মানুষগুলোকে অতটা খারাপ মনে হবে না। ইনফ্যাক্ট ওদেরকে দেখে তুমি অনেক মজা পাবে, ওদেরকে দেখে তোমার অনেক হাসিও পাবে। অনেক কাজ তখন তুমি হাসতে হাসতে করে ফেলতে পারবে, যে কাজগুলো যখন আমি নিচে ছিলাম করার চিন্তা করলেও গা শিউরে উঠত। চলো আমরা পালিয়ে যাই অনেক দূরে, অন্য কোনো দেশে। বাবাকে বললেই বাবা সব ম্যানেজ করে দেবে। পালাতে চাইলে তো পালানো যায়, কিন্তু আমি যে পালাবো না। আমি এখানে থেকে প্রত্যেকের উপর শোধ নেব। প্রতিটা মানুষ যে যখন যেভাবে আমাকে ইউজ করেছে, আমি একটা ঘটনাও ভুলে যাই না। I will take every single revenge. তুমি কি সানিয়া সাহেবের উপর রিভেঞ্জ নেবে? তা বলতে পারি না, তবে আমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো। স্যার আপনার একটা ব্যাপার আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কোন ব্যাপারটা বলো তো? স্যার সানিয়া সাহেবের মতো একজন মানুষের কাছে আপনার ভাগ্নের ব্যাপারে তদবির কেন করেছেন? আপনি বললে স্যার আমি কোন একটা মোবাইল কোম্পানিতে আপনার ভাগ্নে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিতে পারতাম।
আমার মামা এই সেক্টরে বেশ পাওয়ারফুল। উনি বেশ অনেকদিন যাবৎ টেলিকমিউনিকেশন আছেন, তো ওনাকে বললে একটা ব্যবস্থা হয়ে যেত। ভুলই করলাম দেখছি। আপনি শুধু শুধু সানিয়া সাহেবের কাছে ছোট হলেন স্যার। মাঝে মাঝে বড় হওয়ার জন্য একটু ছোট হতে হয়। মানে? আমি আমার ভাগ্নের ইন্টার্নির জন্য যাইনি সানিয়াত সাহেবের কাছে। আমার তো কোনো ভাগ্নি নেই। তাহলে স্যার? আমি শুধু ওনাকে দিয়ে কতগুলো কাগজ সই করাতে চাচ্ছিলাম। কিন্তু কেন? দেখতে চাচ্ছিলাম উনি বাঁ হাতি না ডান হাতি। একটু দেখো তো। স্যার, এটা তো মিলনের বাবাকে লিখে সেই চিঠি। এক্স্যাক্টলি। এবং আমাদের এক্সপার্টরা বলেছে যে চিঠিটা একজন বাহাতি লিখেছে। সো আই ওয়াজ জাস্ট এনশিওরিং whether Mr. Saniyat is a lefty or not. কিন্তু উনি তো পেপারসগুলো ডানাতে সই করেছিলেন। সেটাই তো প্রবলেম। এখানে এসেই তো হিসেব মিলছে না। স্যার, হতে পারে উনি চিঠিটা অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন। হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে? কোটি টাকার কোয়েশ্চেন। আচ্ছা আসিফ, তুমি কি লক্ষ্য করেছো সানিয়াত সাহেব যখন আমার হাত থেকে কাগজগুলো নিলেন তখন সেগুলো বাঁ হাতে নিলেন? ফাইলটা একটু দেখো তো। এটাতে তো কিছুই নেই স্যার। কিছু থাকার কথাও না। আমি এমনি তোমাকে দিলাম, তুমি ডান হাত দিয়ে রিসিভ করলে। একজন ডান হাতি সবসময় কোনো কিছু ডান হাত দিয়ে রিসিভ করবে। তার মানে আপনি বলতে চাইছেন মিস্টার সানিয়া ডান হাতি না? জানি না, কোনো কিছু শিওর না। লোকটা কাগজগুলো রিসিভ করছে বাঁ হাত দিয়ে, আবার সই দিচ্ছে ডান হাত দিয়ে। তবে একটা ব্যাপারে আমি শিওর, লোকটা ইচ্ছে করেই আমাদের কনফিউজ করার চেষ্টা করছে, জেনে বুঝে সচেতন ভাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন করছে? কেমন লাগছে? একটু না। কেন? দেবদাস ছবিতে দেখেছো মদ খেয়ে মানুষ মাতাল হয়ে যায়, সেই জন্য শরৎচন্দ্র একদম নিজের হাতে বাঙালি রমণীদের মনে অ্যালকোহল সম্পর্কে এমন একটা বাজে ধারণা দিয়ে গেছেন যে মানে কেউ আর এটাকে সহ্য করতে পারে না। আমাকে দেখো, আমি কি দেবদাসের মতো মাতাল হয়ে গেছি? না। তাহলে? তাহলে কিছু না, এমনি। আগে কখনো খাইনি তো। আগে তো কখনো তুমি ফটোশুটও করোনি, এখন তো করলে। একটা সুন্দর হাসি থাকলে সবকিছুকে কিন্তু পাশ কাটিয়ে যাওয়া যায় না। এনিওয়ে, ধরো তুমি যখন বড় মডেল হলে তখন তোমার অনারে আমরা একটা বড় হোটেলে শ্যাম্পেন দিয়ে ধরো সেলিব্রেট করছি, তখন তুমি কি করবে? আমাদের সাথে খাবে না? তখন ক্রিকেট প্লেয়ারদের মতো প্রথমে শ্যাম্পেন বটলটা ঝাঁকাবো, তারপর সবার গায়ে ছিটাবো। হাউজ দ্যাট? আমি কি আপনাকে আগে একটা কথা বলেছি? আপনার হাসিটা অনেক সুইট। একবার
কক্সবাজারে। এই সুইট হাসির অনারে একটু মনে চেখে দেখা যায়। তোমাকে যতটা ব্যাকডেটেড ভেবেছিলাম ততটা ব্যাকডেটেড কিন্তু তুমি নও। তিতা তিতা। আপনার হাসি সুইট বলেছে দেখি কি কথায় কথায় হাসতে হবে? আমরা কত দূর এসেছি? এই তো আর আধা ঘন্টা, সামনে তোমার হোস্টেল। আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি? আমরা তাড়াতাড়ি চলে আসিনি, তুমি প্রায় 1 ঘন্টা ধরে গাড়িতে আছো। তাই আমার তো মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। ভালো সময়গুলো খুব দ্রুত কেটে যাচ্ছে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনার সঙ্গে আমার খুব ভালো সময় কাটছে। এসিটা কিন্তু ফুল স্পিডে চলছে। আমি তো তারপরও গরম করছে। আজকে গরম পড়েছে? আমার অনেক বেশি গরম লাগছে। আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে বরফ দিয়ে ভরা একটা বাথটবের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি। কিন্তু জানেন আমার হোস্টেলে না বাথটব নেই। তোমার এই ইচ্ছেটা পূরণ করা যেতে পারে। কিভাবে? আমার বাসায় কিন্তু বাথরুম আছে। ছি ছি, আমি আপনার বাসায় যাবো কিভাবে? না না, কেউ তো তোমাকে জোর করছে না, বাট দ্য ডোর ইজ ওপেন। দরজা খোলা আছে, আমি শুধু সেটাই জানিয়ে দিচ্ছি, ইচ্ছে হলে যেতে পারো। কিন্তু আমি যদি আপনার বাসায় যাই, আমি তো হোস্টেলে ফিরতে পারবো না, দরজা বন্ধ হয়ে যাবে। তোমাকে আজকে হোস্টেলে কে যেতে বলেছে? আজ হচ্ছে তোমার নিয়ম ভাঙার পালা। সমস্ত নিয়ম কানুন ভেঙে ফেল। আবারও সেই মিষ্টি হাসি। এই মিষ্টি হাসির জন্য তো নিয়ম ভাঙাই যায়। গাড়ি ঘোড়া। এই আলতাফ, বাসায় চলো। জি স্যার। ঘোরাও। জি স্যার। বাই যাও। জি স্যার।
দূরে থেকেও কেউ কাছে, চেনা কেউ দূরে আছে, আলো ছায়া খেলা করে দু চোখে অন্দরে। সময়ের স্রোত ছুঁয়ে কত কিছু যায়।